বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা কারকের প্রথম অংশটি তা তো নিয়ে আলোচনা করেই দিয়েছি, তোমরা নিশ্চয়ই ক্লাসে ছিলে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নিতে পারো। আজকের ক্লাসে মূলত আমরা কর্মকারক এবং তার প্রকারভেদ এই বিষয়টি নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব। ক্লাসের শেষ পর্যন্ত থাকবে। কর্মকারক সম্পর্কে যে সমস্যাটুকু আছে আমার মনে হয় আর থাকবে না। যাই হোক, বেশি কথা নয়, চলো খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে সহজে কিভাবে শিখে নেওয়া যায় সেটা একবার দেখে নিই। কর্মকারক আসলে কি? আমি কারকের প্রথম পর্যায়ে কারক কি তা নিয়ে বিস্তৃতভাবে বলে দিয়েছি। আমার মনে হয় তোমাদের মধ্যে আর কোনো জিজ্ঞাসা তেমন নেই। কারক সম্পর্কে প্রাথমিক ধারণা তোমাদের সবার মধ্যেই আছে, তৈরি হয়ে গেছে। কর্তৃকারক সম্পর্কেও এর আগে তার বিভাজনগুলি এবং তার সঙ্গে সঙ্গে সেগুলি কিভাবে গ্রথিত হচ্ছে সেই সম্পর্কেও কথা বলেছি। আজকে আমরা কর্মকারকে চলে এসেছি। মূলত কর্মকারকটি কি এটা বুঝে নিতে গেলে প্রথমে আমাদের একটা দৃষ্টান্ত দেখে নিতে হবে। দেখো, তোমাদের সামনে আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি 3টে বাক্য। এক হলো তপন গল্প লেখে, 2 দিয়েছি দেবেশ বন্ধুকে চিঠি লিখছে, আর 3 একটি কলম নাও। তো এই 3টি বাক্য সামনে রেখে যদি আমরা দেখি, তার মধ্যে শেষ বাক্যটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, একটি কলম নাও। না, শুধু কলম নিলে হবে না, খাতাটিও সামনে রাখো। কারণ খাতা কলম দুটো একসঙ্গে যদি থাকে আর তোমরা যদি একটু লিখে লিখে শিখে নেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু খুব সহজে শিখবে। যাই হোক, শুধু কলম নয়, খাতাটিও সাথে রেখো। যাই হোক, তপন গল্প লেখে, দেবেশ বন্ধুকে চিঠি লিখছে এবং একটি কলম নাও। এই 3টে বাক্যের মধ্যে আমরা ক্রিয়াপদটিকে খুঁজে নিই। কি আছে? প্রথমে লেখে ক্রিয়াপদ প্রথম বাক্যের মধ্যে, দ্বিতীয় বাক্যের মধ্যে ক্রিয়াপদটি হলো লিখছে এবং তৃতীয় বাক্যে ক্রিয়াপদ হলো নাও। নিশ্চয়ই বুঝতে পারছো ক্রিয়াপদ কি তোমরা সবাই জানো, তবু একবার মনে করিয়ে দিই। বাক্যের যে পদটি কাজ এর করার কথা বলে তাই হলো ক্রিয়াপদ, বা যে পদের মাধ্যমে কাজ করা বোঝায়। এইবার এই কাজ করা বোঝানো পদটি, বাক্যের মধ্যে অবস্থান করা এই কাজ করা বোঝানো পদটি যাকে অবলম্বন করে তার কাজটি সম্পন্ন করে। কি বলতে চাইলাম? বাক্যের মধ্যে একটি পদ কি করে? কাজ করে। যেমন এই লেখে, এই পদটি কিন্তু কাজ করছে। এবার এই লেখে পদটি কাজ করা বোঝালো। এই কাজ করা বোঝানো পদটি যাকে নিয়ে তার কাজটি শেষ করলো। অর্থাৎ এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে লেখে পদটি গল্প এই পদটিকে নিয়ে তার কাজটি শেষ করছে। সুতরাং গল্প কিন্তু এই ক্রিয়াপদটির কর্ম। একই রকম ভাবে পরের বাক্যে চলে যাও, লিখছে যদি ক্রিয়াপদ হয় তাহলে চিঠি হলো ক্রিয়াপদের কর্ম, কারণ চিঠিকে অবলম্বন করে এই ক্রিয়াপদটি সম্পন্ন হয়েছে। একই রকম ভাবে বন্ধুকে অবলম্বন করেও কিন্তু ক্রিয়াপদটি পূর্ণতা লাভ করেছে। তৃতীয় বাক্যে একটি কলম নাও। নাও যদি ক্রিয়াপদ হয় তাহলে লক্ষ্য করে দেখো, এই নাও ক্রিয়াপদ, কলম এই পদটিকে নিয়ে তার কাজটি শেষ করলো। সুতরাং কলম হলো এই ক্রিয়াপদের কর্ম। সুতরাং এই 3টি বাক্যের মধ্যে আমরা যদি ধারাবাহিকভাবে কর্মটিকে দেখি তাহলে গল্প প্রথমটিতে, দ্বিতীয় বাক্যে বন্ধুকে এবং চিঠি, এবং তৃতীয় বাক্যে কলম। লক্ষ্য করে দেখো, প্রথম এবং তৃতীয় বাক্যে একটি করে কর্ম, দ্বিতীয় বাক্যের মধ্যে কিন্তু আমরা 2টি কর্ম পেয়ে যাচ্ছি। সুতরাং দুটি কর্মযুক্ত বাক্য হতে পারে, একটি কর্মযুক্ত বাক্য হতে পারে, আবার কর্মহীন বাক্য হতে পারে। তোমরা নিশ্চয়ই জানো, সেক্ষেত্রে তোমরা পড়ে নিয়েছো অকর্মক্রিয়া এবং সকর্মক্রিয়ার কথা। অকর্মক্রিয়া কোনগুলি? যেমন ধরে নাও, যদি আমি বলি পাখি ওড়ে, কে উড়ছে? পাখি। কিন্তু কি দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু পাচ্ছি না উত্তর। সুতরাং পাখি ওড়ে এটি কিন্তু অকর্মক্রিয়া। একই রকম ভাবে সকর্মক্রিয়া এইগুলির মধ্যে, যেমন সকর্মক্রিয়া বলতে কি বোঝাই? মূলত সকর্মক্রিয়া বলতে বুঝি যে ক্রিয়ার কর্ম আছে। দেখো, লক্ষ্য করে, লেখে এটি যদি ক্রিয়াপদ হয় এর কর্ম কি? এর কর্ম হলো গল্প। লিখছে যদি ক্রিয়াপদ হয় এর কর্ম কি? চিঠি এবং বন্ধুকে। নাও যদি ক্রিয়াপদ হয় তাহলে নাও ক্রিয়াপদের কর্ম হলো কে? না কলম। সুতরাং এই ক্রিয়াপদগুলি, 3টে যে ক্রিয়াপদ, এগুলি কিন্তু সকর্মক্রিয়া। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার এই সকর্মক্রিয়া, এই সকর্মক ক্রিয়াকে মোটামুটি
দুটি ভাবে দেখা যেতে পারে, একটা মুখ্য একটি গৌণ। মুখ্য কি সরাসরি সংযোগ থাকে যেগুলির, আর গৌণ কি সরাসরি সংযোগ থাকে না। যেমন যদি ভাবি আমরা এখানে যে লেখে, কি লেখে, গল্প লেখে, সরাসরি সংযোগ রয়েছে। এখানে কি লিখছে, চিঠি লিখছে। এখানে কি নাও, কলম নাও। সুতরাং কলম, চিঠি এবং গল্প, এখানের গল্প, এখানের চিঠি, এখানের কলম, এই তিনটে কিন্তু লক্ষ্য করে দেখো মুখ্য সরাসরি যোগ আছে। কিন্তু রইল পড়ে বন্ধুকে, এর সঙ্গে লিখছের সরাসরি সংযোগ নেই, তাই এটি কিন্তু গৌণ। আমি যদিও এরপরে বিস্তৃতভাবে আসছি। তাহলে আমরা মোটামুটিভাবে কর্মকারক কোনটি কিভাবে চিনব তা বুঝে নিলাম। এবার আমরা কর্মকারকের সংজ্ঞা একটু দেখে নিই। কাকে বলে কর্মকারক? বাক্যের কর্তা পদ যা সম্পন্ন করে বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে, সেই পদকে কর্মপদ বলে। এটা একটু বুঝে নেওয়ার, একটু বিস্তৃতভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো। বলে দিই আবার, বাক্যের কর্তা পদ, ধরে নাও এই বাক্যটি ধরে আমরা যদি বোঝানোর চেষ্টা করি বা বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে কি দাঁড়ায়? এই বাক্যের মধ্যে তপন, জ্ঞানচক্ষু গল্পে তোমরা পড়েছো, বা আমি সাধারণ বাক্যই যদি ভাবি, তাহলে তপন হলো কর্তা। এই তপন কর্তা পদ যা সম্পন্ন করে বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে। কি সম্পন্ন করছে? গল্প লেখার কাজটি সম্পন্ন করছে। তাহলে এই বাক্যের মধ্যে ক্রিয়া হলো লেখে। এই লেখেটা কাকে অবলম্বন করে তার কাজটা শেষ করলো? গল্পকে অবলম্বন করে। আবার একই রকম ভাবে আমি যদি ঘুরিয়ে কথাটি বলি যে তপন কি সম্পন্ন করছে, তপন নামক কর্তা পদটি গল্প লেখা সম্পন্ন করলো, তাহলে এই গল্পটি তখন হয়ে দাঁড়ালো কর্মপদ। এখানে সে কথা বলা হচ্ছে। এবার এই কর্মপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, কর্মপদ তো আইডেন্টিফাই করে ফেললাম, আমরা চিহ্নিত করে ফেললাম। এবার এই চিহ্নিত করা কর্মপদের সঙ্গে ক্রিয়াপদের তো একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ককেই আমরা বলতে পারি কর্মকারক। কারক তো তাই, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক। তাহলে এখানে ক্রিয়াপদ লেখে, তার সঙ্গে গল্প নামপদের যে সম্পর্ক গড়ে উঠলো তাকেই কর্মকারক বলছি। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাই প্রকারভেদের ক্ষেত্রে। আমরা এখানে 8 ধরনের কর্মকারক দেখে নেব: উক্ত, অনুক্ত, মুখ্য, গৌণ, উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম, সমধাতুজ কর্ম, অক্ষুণ্ণ কর্ম এবং উপবাক্যীয় কর্ম। 8টি ভাগই পূর্ণভাবে বিস্তৃতভাবে আজকের ক্লাসে বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শোনো। এবার দেখো, প্রথমে রয়েছে উক্ত কর্ম। দৃষ্টান্ত প্রথমে দেখতে হবে। তোমার আমাকে বইটি দিতে হবে, কিংবা পুলিশ কর্তৃক চোরটি ধৃত হয়েছে। লক্ষ্য করে দেখো, এই দুটো বাক্যই কিন্তু বাচ্যের দিক থেকে যদি বিবেচনা করি, তাহলে এই দুটোই কিন্তু কর্মবাচ্য, অর্থাৎ কর্মবাচ্যের দৃষ্টান্ত। এ প্রসঙ্গে বলে রাখি, বাচ্যের এই ক্লাসগুলি পূর্ণভাবে করে দিয়েছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো। তাহলে আরো বিষয়টি তোমাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে। তবুও একটু বলে দিই, বাচ্য শব্দের মূলত অর্থ হলো বাচন ভঙ্গিমা, বলবার কৌশল, স্পিচ অফ স্টাইল। এবার এই স্পিচ অফ স্টাইলের ক্ষেত্রে, বলবার কৌশল বা বাচন ভঙ্গিমার ক্ষেত্রে আমরা 4 ধরনের বাচ্য দেখে থাকি: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। তার মধ্যে কর্মবাচ্যের ক্ষেত্রে কি হয়? মূলত কর্মবাচ্যের ক্ষেত্রে কর্মটি প্রধান হয়। এই যে আমাকে, এটি প্রধান হলো, চোরটি প্রধান হলো, কর্তা কিন্তু অপ্রধান, পুলিশ কিংবা তোমার। লক্ষণীয়, কর্তাপদের সঙ্গে র এর বিভক্তি সংযুক্ত হয়, শূন্য বিভক্তিও সংযুক্ত হতে পারে। অর্থাৎ বিষয়টি কি, তোমার আমাকে বইটি দিতে হবে, এটি যদি কর্তৃবাচ্যে থাকতো তাহলে থাকতো তুমি আমাকে বইটি দেবে, না বলে কি বললাম, তোমার আমাকে বইটি দিতে হবে। অর্থাৎ আমাকে, এই কর্মপদটি তখন প্রধান হয়ে গেল এই বাক্যের মধ্যে। একই রকম ভাবে পুলিশ কর্তৃক চোরটি ধৃত হয়েছে, এই চোরটি পদটি কিন্তু বাক্যের মধ্যে প্রধান পদ গণ্য হলো, এবং এই চোরটি পদকে অনুসরণ করলো পুলিশ, আমাকে পদকে অনুসরণ করলো তোমার। তাহলে এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে আমাকে, তো আমাকে এবং এখানে চোরটি, এই দুটোই কিন্তু উক্ত কর্ম। সংজ্ঞায় আমরা কি বলবো? কর্মবাচ্যের কর্মকে উক্ত কর্ম বলে। তাহলে এই দুটোই হলো কর্মবাচ্যের কর্ম। কর্মবাচ্যের কর্মকে বলা হচ্ছে উক্ত কর্ম।
তাহলে অনুক্ত কর্মের ক্ষেত্রে কি হবে? অনুক্ত কর্মের ক্ষেত্রে ঠিক উল্টো, কর্তৃবাচ্যের কর্মকে অনুক্ত কর্ম বলে। যেমন দেখো, বুলবুলিতে ধান খেয়েছে, কিংবা যদি বলি তপন গল্পটি লিখেছে, এই দুটির ক্ষেত্রেই লক্ষ্য করে দেখো, এই দুটিই কিন্তু কর্তৃবাচ্য। এবং কর্তৃবাচ্যের যে কর্মটি থাকে, মানে হলো এখানে ধান এবং এখানে গল্পটি, এই দুটো কিন্তু লক্ষ্য করে দেখো অনুক্ত কর্ম। অনুক্ত কর্মের সংজ্ঞায় বলবো, কর্তৃবাচ্যের কর্মকে অনুক্ত কর্ম বলে। তাহলে কর্তৃবাচ্যের কর্ম অনুক্ত আর কর্মবাচ্যের কর্ম হলো উক্ত। ঠিক আছে, এটা বাচ্যের বিস্তৃত ক্লাসটি দেখে নিলে আরো সহজে বুঝতে সমর্থ হবে। তৃতীয়, মুখ্য কর্ম। ধরে নাও একটা বাক্যের মধ্যে দুটি কর্ম আছে। কেমন? দুটি কর্মযুক্ত বাক্য থাকতেই পারে, আমি এর আগেই প্রথমেই দেখিয়ে দিয়েছি। যেমন এখানে দুটো দৃষ্টান্ত তুলে ধরেছি তোমাদের সামনে। সমীর পাখিকে দানা খাওয়াচ্ছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। লক্ষ্য করো, এখানে দানা এবং পাখিকে, এই দুটি হলো কর্ম। এখানে শিশুকে এবং চাঁদ, এই দুটি হলো কর্ম। কর্তাকে এখানে সমীর, এখানে মা। কর্মকে এখানে খাওয়াচ্ছে, এখানে দেখাচ্ছে। এবার কথাটি হলো, আমাদের কাজ হলো এই দুটি কর্ম নিয়ে। আমি আন্ডারলাইন করে দিয়েছি, দেখো, দানা। তাহলে খাওয়াচ্ছে এই পদটির সঙ্গে সরাসরি সংযোগ আছে কার? দানা। দেখাচ্ছে এই পদটির সঙ্গে সরাসরি সংযোগ আছে কার? চাঁদ। সুতরাং দানা এবং চাঁদ এই দুটি পদ কিন্তু মুখ্য কর্ম। তাহলে মুখ্য কর্মের সংজ্ঞায় আমরা কি বলবো? বলবো এইভাবে যে বাক্যের সকর্মক্রিয়ার দুটি কর্ম থাকলে, একটা বাক্য সকর্মক্রিয়া, খাওয়াচ্ছে, কর্ম আছে, কর্ম থাকলেই তাকে সকর্মক্রিয়া বলবো। এই সকর্মক্রিয়া যুক্ত বাক্যে ক্রিয়ার দুটি কর্ম যদি থাকে, এখানে দুটো কর্ম কি কি? এক, পাখিকে, দুই, দানা। তাহলে দুটি কর্মের মধ্যে যে কর্মের সাথে ক্রিয়ার সরাসরি যোগ আছে তাকে কি বলে? মুখ্য কর্ম বলে। এখানে হর্ষ উকার হবে, যাই হোক, মুখ্য কর্ম বলে। তাহলে দানা এবং চাঁদ হলো মুখ্য কর্ম। নিশ্চয়ই বুঝেছো। তাহলে ঠিক উল্টোটা, আরেকটি যে কর্ম অবস্থান করলো, পাখিকে এবং শিশু, এই দুটো নিশ্চয়ই গৌণ কর্ম হবে। এটা বলার আর অপেক্ষা রাখে না, এটাও নিশ্চয়ই বুঝতে পারছো। এই প্রসঙ্গে আরেকটু সংযোগ করে দিই। কি দিয়ে প্রশ্ন করে যখন ক্রিয়াপদকে তুমি উত্তর পাচ্ছ, তখন কিন্তু সেই উত্তরটিকে বলা হবে মুখ্য কর্ম। কি দিয়ে প্রশ্ন করো? দেখুন, কি খাওয়াচ্ছে? দানা। কি দেখাচ্ছে? চাঁদ। সুতরাং কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে। গৌণ কর্মের ক্ষেত্রে কি হলো? পাখিকে আর শিশুকে আমি বলেই দিলাম। তার সংজ্ঞায় কি বলবো? বাক্যের সকর্মক্রিয়া দুটি কর্ম থাকলে তার মধ্যে যে কর্মের সাথে ক্রিয়ার সরাসরি যোগ থাকে না তাকে গৌণ কর্ম বলে। এক্ষেত্রে কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু উত্তর পাওয়া যায়। যেমন দেখো, যদি বলি কাকে দানা খাওয়াচ্ছে, তখন উত্তর কি বলবে? পাখিকে। কাকে চাঁদ দেখাচ্ছে, তুমি তখন উত্তর বলছো শিশুকে চাঁদ দেখাচ্ছে। সুতরাং কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছ। তোমাদের নিশ্চয়ই চারটি নিয়ে কোনো সমস্যা নেই, উক্ত, অনুক্ত, মুখ্য, গৌণ। তাও যদি সমস্যা থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখো। বেশ, এরপরে আমরা পঞ্চম কর্মকারকের বিভাজনে চলে যাই, যেখানে উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম একসঙ্গে আমরা দেখে নেব। উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্মের ক্ষেত্রটা কেমন, বিষয়টা কেমন জানো তো? দেখো, একটা বাক্য ধরে নাও, এই বাক্যের ক্রিয়ার যদি দুটো কর্ম থাকে, আর যে কর্মটি যাকে উদ্দেশ্য করে অন্য একটি কর্ম পরিপূরক রূপে অবস্থান করে, এই দুটো কিন্তু একটা উদ্দেশ্য, একটা বিধেয়। বিষয়টা কেমন আরো বিস্তৃতভাবে বলি। ধরে নাও, এই যে বাক্যটি দিয়েছি, দলের সবাই তপনকে দলপতি হিসেবে মানলো, কিংবা ঈশ্বরচন্দ্রকে দয়ার অবতার বলা হলো। উদ্দেশ্য কিন্তু তপনকে এটা বলা, উদ্দেশ্য কিন্তু ঈশ্বরচন্দ্রকে এটা বলা। এবার ঘটনাক্রমে তপনকে এটা বলতে গিয়ে দলপতিটাকে পাশে নিয়ে এলাম, ঈশ্বরচন্দ্রকে বলতে গিয়ে দয়ার অবতারকে পাশে নিয়ে এলাম। দাঁড়াচ্ছে কি বিষয়টি? বাক্যের মূল কর্মটিকে সম্পন্ন করার জন্য, অর্থাৎ মূল কর্ম ঈশ্বরচন্দ্র, এটাকে সম্পন্ন করার জন্য অনেক সময় কি করা হয়, তার পরিপূরক হিসেবে তাকে সাপোর্ট করবার জন্য আরেকটি কর্মকে পাশে এনে দাঁড় করিয়ে দিলাম। কেমন? এই যে দাঁড় করালাম, এটা হলো তখন বিধেয়, আর প্রধানটি উদ্দেশ্য। এই বিধেয়টাকে তোমরা কিন্তু পরিপূরক কর্ম বলতে পারো। এক্ষেত্রে লক্ষ্য করতে হবে, উদ্দেশ্য কর্মের সঙ্গে অবশ্যই কে, ক কিংবা রে বিভক্তি সংযুক্ত হয়ে থাকবে। মনে রাখতে হবে, এটা শর্ট টাইপ কোশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট। উদ্দেশ্য কর্মের বিভক্তি চিহ্ন কি থাকে? কে, ক কিংবা রে। কেমন? সংজ্ঞা কি লিখবো? একটি বাক্যের মূল কর্মটিকে সম্পন্ন করার জন্য। তাহলে মূল কর্ম তপনকে, ঈশ্বরচন্দ্রকে সম্পন্ন করার জন্য কি করা হয়? অনেক সময় পরিপূরক রূপে আরেকটি কর্ম পাশে ব্যবহার করা হয়।
এখানে মূল কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম এবং পরিপূরকটিকে বলা হয় বিধেয় কর্ম। তোমরা পরিপূরক কর্মও বলতে পারো। নেক্সট, এটা নিয়ে কোনো সমস্যা নিশ্চয়ই নেই। 6, সমধাতুজ কর্ম, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসতে পারে, পরীক্ষা আসে। তোমরা লেখা লিখেছ, জিজ্ঞাসা করছি, তোমরা লেখা লিখেছ? কি লিখেছ? লেখা। ছেলেটি পড়া পড়ছে, পড়ছে ক্রিয়াপদ, কি পড়ছে? পড়া পড়ছে। লক্ষ্য করে দেখো, লিখেছ এই ক্রিয়াপদ, পড়েছ এই ক্রিয়াপদ, তাহলে লিখেছ ক্রিয়াপদের কর্মকে লেখা, পড়েছ পড়ছে ক্রিয়াপদের কর্মকে পড়া। তাহলে লিখেছ এই ক্রিয়াপদটা কোন ধাতু থেকে এসছে? অবশ্যই জানো, লিগ ধাতু। ধাতু বিভক্তি এই বিষয়ের বিস্তৃত ক্লাস করা আছে, দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি এটারও। তাহলে লিখেছ এই ক্রিয়াপদটির কর্ম ধাতু হলো লিখ, আর ওই একই ধাতু থেকে দেখো কর্ম তৈরি হলো লেখা, লিখ যুক্ত আ। একই রকম ভাবে পড়ছে, পড় ধাতু থেকে পড়া তৈরি হলো। তাহলে একই ধাতু থেকে ক্রিয়াপদ এবং ক্রিয়াপদের কর্ম যদি তৈরি হয় তখন তাকে সমধাতুজ কর্ম বলে। সমধাতুজ শব্দের অর্থ হলো একই ধাতু থেকে জাত কর্ম এবং ক্রিয়া। সংজ্ঞায় কি বলবো? একই ধাতু থেকে বাক্যের ক্রিয়া এবং তার কর্মপদ সম্পন্ন হলে তাকে সেই কর্মপদকে সমধাতুজ কর্ম বলে। ঠিক আছে, সমধাতুজ কর্ম নিশ্চয়ই বুঝতে পেরেছ, খুব সহজ বিষয়টি। 7, অক্ষুণ্ণ কর্ম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাও দুটি দৃষ্টান্ত দিয়েছি, দেখো কি দিয়েছি। দিনু মামাকে চিঠি লিখছে। এবার এই বাক্যটিকে বাচ্যান্তর করা হলো, এটা কর্তৃবাচ্য, একে বাচ্যান্তর যখন করা হলো তখন কি দাঁড়ালো? বললাম দিনু কর্তৃক মামাকে চিঠি লেখা হচ্ছে। তাহলে বাচ্যান্তরে আমি দেখলাম পরিবর্তন করার পরে একই রকম ভাবে গৌণ কর্ম একই অবস্থায় রইল, তার বিভক্তির কোনরূপ পরিবর্তন ঘটল না। কেমন? এই যে পরিবর্তন ঘটল না, এই কর্মটিকে তখন আমরা বলছি অক্ষুণ্ণ কর্ম, মানে হলো গৌণ কর্মটিকে। তাহলে কি দাঁড়ালো? কর্তৃবাচ্যকে কর্মবাচ্যে পরিবর্তন করার পরে যদি তার গৌণ কর্মের বিভক্তির পরিবর্তন না হয়, একটা কর্তৃবাচ্য দ্বিকর্মক ক্রিয়াযুক্ত, সেই দ্বিকর্মক ক্রিয়াযুক্ত কর্তৃবাচ্যকে যখন কর্মবাচ্যে স্থানান্তর করা হলো তখন স্থানান্তরিত কর্মবাচ্যে গৌণ কর্মের বিভক্তির পরিবর্তন ঘটছে না, একে অক্ষুণ্ণ কর্ম বলে। সংজ্ঞা লিখে দিয়েছি, দেখে নাও। দ্বিকর্মক ক্রিয়াকে বাচ্যান্তর করলে গৌণ কর্মটির বিভক্তির কি ঘটে না? পরিবর্তন ঘটে না, একেই কি বলে? অক্ষুণ্ণ কর্ম বলে। 5, 6, 7 নিশ্চয়ই বুঝেছ। শেষ অংশটিতে চলে আসি, কর্মবাচ্যের শেষটি উপবাক্যীয় কর্ম। তপনের কি হলো? কেউ জানে না, কেউ জানে না। কি কেউ জানে না যদি প্রশ্ন করি তখন তোমরা কি উত্তর দেবে? এই অংশটা পুরোটুকু তপনের কি হলো। একই রকম ভাবে অবশ্যই মন দিয়ে শুনবে। তোমাদের বলেছিলাম, তোমাদের কি বলেছিলাম, তোমরা কি উত্তর দেবে? বলবে অবশ্যই মন দিয়ে শুনবে, এটা তখন তোমরা উত্তর দেবে। নিশ্চয়ই অবশ্যই মন দিয়ে শুনছো সবাই। তাহলে লক্ষ্য করে দেখো, এটাও কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি আমরা, তাই না? আর ঠিক একই রকম ভাবে তোমাদের বলেছিলাম, কি বলেছিলাম, তখন এটারও উত্তর পাচ্ছি অবশ্যই মন দিয়ে শুনবে। এটা লক্ষ্য করে দেখো, একটা পদ নয়, এটা কিন্তু একটা বাক্যাংশ, বাক্যের অংশ, দ্যাট ইজ উপবাক্যীয় অংশ, তাই এটা উপবাক্যীয় কর্ম। নিশ্চয়ই বুঝতে পেরেছ। সংজ্ঞায় দেখে নাও, একটি বাক্যের অপ্রধান বাক্য অংশ যদি কর্মের মতো কাজ করে, এটা কিন্তু অপ্রধান বাক্য অংশ, এটা যদি কর্মের মতো কাজ করে তখন তাকে কি বলি আমরা? উপবাক্যীয় কর্ম। কেমন? মানে একটা বাক্যের খানিকটা অংশ, টুকরো অংশ, পদ নয়, কিন্তু কোনো নির্দিষ্ট একটা শব্দ বা পদ নয়। কেমন? কিনা একটা বাক্যের অংশ, বাক্যের টুকরো অংশ, অপ্রধান অংশ, সেটা যদি কর্মের মতো কাজ করে, পুরোটাকে দেখতে আমাদের যদি কর্মের মতন মনে হয়, তখন সেটাকে আমরা বলে থাকি উপবাক্যীয় কর্ম। ঠিক আছে? নিশ্চয়ই সবগুলো শুনে নিয়েছো অত্যন্ত মনোযোগ সহকারে। তাও যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, চেষ্টা করব পরের কোনো ক্লাসে সেগুলো বলে দেওয়ার। সবাই পড়াশোনার মধ্যে থাকো, এগিয়ে চলো।
একইভাবে। সবাইকে ধন্যবাদ।